বিদেশি বিনিয়োগে নেতিবাচক প্রভাব ফেলছে মুডিসের প্রতিবেদন। বাংলাদেশের সক্ষমতা নিয়ে সন্দিহান বিনিয়োগকারীরা, সূচক পুনর্মূল্যায়নের আহ্বান গভর্নরের। টানা ৩ মাস ধরে কমছে রফতানি আয়, ফেব্রুয়ারি পর্যন্ত অব্যাহত থাকার শঙ্কা তৈরি পোশাক রফতানিকারকদের। মার্কিন শুল্কের প্রভাব মোকাবিলায় কৌশলী হওয়ার পরামর্শ। দফায় দফায় সময় বাড়লেও শেষ হচ্ছে না প্রকল্প। ৪ বছরে রংপুর হাইটেক পার্কের অগ্রগতি মাত্র 40%। উত্তরে প্রযুক্তির সম্প্রসারণে দ্রুত বাস্তবায়নের তাগিদ। ঘূর্ণিঝড় বন্যার প্রভাবে রংপুরের ৮ জেলায় ফসলের ব্যাপক ক্ষতি। নষ্ট হয়ে গেছে ২,০০০ হেক্টর জমির ধান। প্রণোদনার আশ্বাস কৃষি বিভাগের। এবং রাজনৈতিক টানাপোড়েনে দীর্ঘ শাটডাউনে বিপর্যয়ের মুখে মার্কিন অর্থনীতি। ব্যাহত শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা সেবা, বেতন পাচ্ছেন না লাখ লাখ কর্মী। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময় বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। বাংলাদেশের জন্য বৈদেশিক ঋণ কাঠামো বেঁধে দিয়েছে আইএমএফ। অন্যদিকে আন্তর্জাতিক ক্রেডিট রেটিং এজেন্সি মুডিসের নেগেটিভ রিপোর্টিংয়ের কারণে নিরুৎসাহিত হচ্ছে বিদেশি বিনিয়োগ। যুক্তরাষ্ট্র সফরে গিয়ে মুডিস কর্তৃপক্ষকে বিভিন্ন সূচক পুনর্মূল্যায়নের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। এক্ষেত্রে রাজনৈতিক স্থিতিশীলতাকে গুরুত্ব দিচ্ছেন অর্থনীতিবিদরা। যুক্তরাষ্ট্র থেকে ফিরে বিস্তারিত দেখুন আমার করা রিপোর্টে। আন্তর্জাতিক ক্রেডিট রেটিং এজেন্সি মুডিসের নেতিবাচক প্রতিবেদনের প্রভাব পড়েছে বাংলাদেশে বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে। প্রতিবেদনের কারণে বাংলাদেশের সক্ষমতা নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে দাতা সংস্থা সহ বিনিয়োগকারীদের মধ্যে। অভিযোগ রয়েছে, অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেয়ার পরই আর্থিক বিভিন্ন সূচকে বাংলাদেশের অর্থনীতির মন্দাভাব তুলে ধরে রিপোর্ট প্রকাশ করে মুডিস। এতে ঋণমান নামিয়ে দেয় প্রতিষ্ঠানটি। সম্প্রতি ওয়াশিংটনে এক সফরে গিয়ে মুডিসের রিপোর্ট নিয়ে এমনটাই মন্তব্য করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। এই সরকার আসার পরে খুব দ্রুত বাংলাদেশের ঋণমান নামিয়ে দেয়, কিন্তু পরবর্তীতে যে পরিবর্তনগুলো হলো, পজিটিভ ডেভেলপমেন্টগুলো হলো, তখন কিন্তু তারা আর এখনো রিভিউ করে নাই, সেটাকে পরিবর্তনও করেনি। গভর্নর জানান, অর্থনৈতিক সব সূচক ঊর্ধ্বমুখী থাকলেও তথ্য হালনাগাদ করেনি মুডিস। বিষয়টিকে খাদ্যে বিষ মেশানোর মতো মনে করেন তিনি। বাংলাদেশের ব্যালেন্স অফ পেমেন্টে এখন আমরা একটা সারপ্লাস পজিশনে আছি। আমাদের কারেন্ট অ্যাকাউন্টে সারপ্লাস আছে, আমাদের ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টে সারপ্লাস, আমাদের ওয়ার্ল্ড ব্যালেন্সে সারপ্লাস, আমাদের রিজার্ভ $7 বিলিয়ন বেড়েছে গত শুরুর থেকে। উই ডিজার্ভ এ বেটার রেটিং। সেটা কিন্তু তারা এখনো করছে। সেটা কি বলেছেন কালকে মোদির? আমরা যেটা সাজেস্ট করেছি যে আপনারা আমাদেরকে লোক পাঠান, লেট দেয়ার বি নিউ ইভ্যালুয়েশন অ্যান্ড ইউ শুড আপডেট ইউর সেলফ। আমরা মনে করি যে বাংলাদেশের প্রতি ন্যায় বিচার হচ্ছে না এবং তারা এক ধরনের ফুড ড্র্যাগিং করছে। এদিকে চলতি 2025-26 অর্থ বছরে বাংলাদেশ সর্বোচ্চ $8.44 বিলিয়ন বিদেশি ঋণ নিতে পারবে বলে আভাস দিয়েছে আইএমএফ। এমন প্রেক্ষাপটে অর্থনীতিবিদরা বলছেন, নির্বাচিত সরকার না আসা পর্যন্ত সংকট কাটবে না অর্থনীতিতে। মিটিং করতেছে, সেখানে আপনার ছেলে ফেলে যায় আক্রমণ করছে। তোমরা এটা তার মানে বিশৃঙ্খল অবস্থা। এই বিশৃঙ্খল অবস্থায় নোবডি উইল কাম ওভার হিয়ার। এবং সেটাকে আপনাকে এনশিওর করতে হবে কিভাবে? ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, পুলিশকে অ্যাক্টিভেট করা, আর্মিকে অ্যাক্টিভেট করা, আর কোর্ট ফাংশন করতেছে না। তো তাহলে কি হবে? এই অবস্থায় ইনভেস্টমেন্ট আসবে না। আন্তর্জাতিক রেটিং এজেন্সি মুডিসের মতে, সম্পদের মানের অবনতি, উচ্চ মূল্যস্ফীতি এবং দুর্বল অর্থনৈতিক প্রবৃদ্ধির কারণে বাংলাদেশের ব্যাংক খাতের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। বাংলাদেশের ঋণমান B1 থেকে কমিয়ে B2-তে নামিয়ে নেতিবাচক পূর্বাভাসের আভাস দেয় সংস্থাটি। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। দেশের চালের বাজার স্থিতিশীল রাখতে আবারও বেসরকারি পর্যায়ে 1 লাখ টন চাল আমদানি অনুমোদন দিয়েছে সরকার। আমদানিকৃত চাল আগামী 30 নভেম্বরের মধ্যে দেশে আনতে হবে। এ বিষয়ে বিস্তারিত জানাতে হিলি স্থলবন্দরে আছেন সহকর্মী শফিকুল ইসলাম শফিক। সরাসরি যাচ্ছে তার কাছে। হিলি স্থল বন্দর দিয়ে চালের আমদানি স্বাভাবিক রয়েছে। 12 আগস্ট থেকে গতকাল পর্যন্ত হিলি স্থল বন্দর দিয়ে 1,92,000 মেট্রিক টন চাল আমদানি হয়েছে। আমার পিছনে যে ট্রাকগুলো দেখছেন, এগুলো ভারত থেকে আমদানিকৃত চাল বোঝাই ট্রাক। তাছাড়া সরকার চালের বাজার আরও স্বাভাবিক রাখতে 222 জন আমদানিকারককে 1 লক্ষ মেট্রিক টন চালের বরাদ্দ দিয়েছে। তো বর্তমানে সে চালগুলো হয়তো এই সপ্তাহের মধ্যে প্রবেশ করবে। তবে আমি এই যে চালের আমদানি বা সরকার যে আবার নতুনভাবে বরাদ্দ দিল,
হলো ব্যবসায়ীরা কি বলছেন। আমি ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, ব্যবসা থেকে জানবার চেষ্টা করেছেন। তারা বলছেন যে বর্তমানে ভারতে আমনের ভরা মৌসুম, ওখানে আমনের ধান পর্যাপ্ত সরবরাহ রয়েছে। এখন যদি তারা চাল আমদানি করে, পূর্বে যেখানে তাদেরকে প্রতি মেট্রিক টন 550 মার্কিন ডলার দিয়ে তাদেরকে আমদানি মূল্য ছিল, তা এখন সে চালটা তাদেরকে প্রায় 450 মার্কিন ডলার পার মেট্রিক টন তারা আমদানি করতে পারবে। সেক্ষেত্রে চালের বাজার 4 থেকে 5 টাকা এমনিতে কমে যাওয়ার কথা, আরো কমে আসবে তারা তেমন বলছেন। আর তাছাড়া কিন্তু এই বন্দরে যে চালগুলো রয়েছে, চালের বেচা বিক্রি অনেকটা স্থবিরতা, অনেকটা কম ক্রেতা আসছেন। কাঙ্ক্ষিত পাইকার না থাকার কারণে কিন্তু চালের ট্রাকগুলো প্রায় 15 থেকে 20 দিন বা 25 দিন পর্যন্ত দাঁড়িয়ে আছে ট্রাকগুলো, চালগুলো কিন্তু বিক্রি হচ্ছে না। তাছাড়া কিন্তু বেশ কয়েকদিন ধরে বৈরী আবহাওয়া ছিল, বৃষ্টির কারণে কিন্তু এটাও একটা প্রভাব রয়েছে। তবে ব্যবসায়ীরা, আজকে আমি সকাল থেকে দেখেছি বন্দরে দেশের বিভিন্ন জায়গা থেকে চালের যারা পাইকার, সে পাইকারগুলো কিন্তু একে একে বন্দরে প্রবেশ করছে এবং চালের কিন্তু আজ থেকে বেচা কিনা পর্যাপ্ত হবে এমনটা আশা করছেন কিন্তু আমদানিকারকরা। তাছাড়া পাইকারি ব্যবসায়ীরা বলছেন যে ভাই চালের যে তারা কম কিনছেন কেন, এ বিষয়ে তারা জানতে চাইলে তারা বলছেন যেহেতু আমাদের ইরি বুড়ো মৌসুমের যে ভরা বিভিন্ন জায়গায় কিন্তু নতুন ধান কিন্তু কাটা মারাই এবং বাজারে আসতে শুরু করেছে, তারও একটা প্রভাব রয়েছে। আমদানিকারকরা যেখানে প্রতিদিন 5 থেকে 7 ট্রাক চাল কিন্তু তারা কিন্তু চালের কিন্তু তারা কম কিনছে, তারা এটাও তারা বলছেন যেহেতু আবার নতুনভাবে সরকার যেহেতু বরাদ্দ দিল, সেরকম একটা বাজারে প্রভাব পড়বে। তাছাড়া চালের বাজারে যে চালগুলো 65-67 টাকা, সেটা কিন্তু 2 থেকে 3 টাকা চালের দাম কিন্তু কম দামে তারা বিক্রি করছেন। তবে সব মিলে বলা যেতে পারে হিলিস্থল বন্দরে যে পর্যাপ্ত চালের যে পাইকারি ব্যবসা তারা কিন্তু আসছেন। তাছাড়া আগে যেখানে চালের প্রতিদিন আমদানি হতো 100 থেকে 120 ট্রাক চাল কিন্তু আমদানি হতো, সে চালের ট্রাক কিন্তু প্রায় 20 থেকে 22টা 25টিতে দাঁড়িয়েছে। এটার কারণ হচ্ছে পূর্বের যে বরাদ্দ ছিল, সে বরাদ্দ অনেক আমদানিকারকের শেষ হওয়ার কারণে তারা চালের আমদানি কিন্তু কমে গেছে বা কমে দিয়েছেন। তাছাড়া কিন্তু চালের কিন্তু পর্যাপ্ত, যেহেতু পাইকারি আবহাওয়া অনেক ভালো আছে, তারাও বলছেন যদি কম দামে চালের দাম যদি কমে সহনীয় পর্যায়ে আসে, সেক্ষেত্রে চালের যে বেচা বিক্রি সেটা অনেকটা বৃদ্ধি পাবে, চালের কিন্তু আরো সুফল মিলবে এমনটাই বলছেন। তাছাড়া কিন্তু ব্যবসায়ীরা বলছেন যে সরকারের যে 1 লক্ষ মেট্রিক টন যে বরাদ্দ, সেটা কিন্তু তারা সাধুবাদ জানিয়েছেন। আমদানিকারক ব্যবসায়ীরা বলছেন এটা কিন্তু যদি ধারাবাহিকতা রাখে, তাহলে বাজারের যে একটা অস্থিরতা, বাজার যে ঊর্ধ্বমুখী, সেটা কিন্তু অবশ্যই সহনীয় পর্যায়ে চলে আসবে, ব্যবসায়ীরা বলছেন। তাছাড়া কিন্তু এই 1 লক্ষ মেট্রিক টন চাল কিন্তু আমদানি করতে হবে, চলতি মাসের 30 তারিখ পর্যন্ত মেয়াদ রয়েছে। এই 30 তারিখের মধ্যে তারা চালগুলো তাদেরকে আমদানি করে শেষ করতে হবে। হিলিস্থল বন্দর থেকে চাল আমদানি, নতুনভাবে বরাদ্দ, বাজার দর নিয়ে এতটুকু ছিল আমার কাছে সর্বশেষ। নতুন করে চাল আমদানির খবর জানতে এখন সরাসরি ছিলাম হিলি স্থলবন্দরে। এদিকে টানা 3 মাস ধরে কমছে দেশের প্রধান রফতানি খাত তৈরি পোশাক শিল্পের রফতানি আয়, যা আগামী ফেব্রুয়ারি পর্যন্ত অব্যাহত থাকবে বলে শঙ্কা রফতানিকারকদের। বিশ্বব্যাপী মার্কিন শুল্কের নেতিবাচক প্রভাব মোকাবেলায় কৌশলী হওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। বিশ্ববাজারে মন্দার কবলে পড়েছে দেশের প্রধান রফতানি খাত তৈরি পোশাক শিল্প। ইপিবির পরিসংখ্যান অক্টোবরে এ খাতের রফতানি আয় হয়েছে $302 কোটি, যা গত বছরের একই সময়ের তুলনায় 8.39% কম। বছর ব্যবধানে এর আগের মাসে 5.66% কমে পোশাক শিল্পের রফতানি আয় নেমেছিল $283 কোটি 96 লাখ ডলারে। চলতি অর্থ বছরের প্রথম মাস জুলাইয়ে $396 কোটি 27 লাখ ডলার হলেও আগস্টে তা নেমে আসে $316 কোটি 80 লাখ ডলারে। জুলাইয়ের পর মন্দার কবলে পড়া তৈরি পোশাক শিল্পের রফতানি আয়ের এমন বেহাল দশা কাটতে আগামী ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে শঙ্কা নিট শিল্প মালিকদের শীর্ষ সংগঠন বিকেএমই এর। এটার অ্যাকশন রিঅ্যাকশন কিন্তু অনেক আলটিমেটলি, এবং অনেক ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে, সেটাও কিন্তু আমরা কন্টিনিউয়াস বলে যাচ্ছি। এর ফলে দেখা যাবে যে বেশ কিছু সংখ্যক শ্রমিক কর্মসংস্থান হারাবে, রপ্তানি কমবে, অনেকগুলি ইন্ডাস্ট্রি সিক ইন্ডাস্ট্রিতে পরিণত হবে। ব্যাংকের যে নন পারফর্মিং লোন এনপিএল, সেটা কিন্তু আরো বেড়ে যাবে। আগামী অন্তত, এটা তো এখন তো নভেম্বর চলছে, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি পর্যন্ত কমপক্ষে এই পরিস্থিতি চলবে।
তৈরি পোশাক শিল্পের সঙ্গে গেল 3 মাস ধরে কমেছে দেশের মোট রফতানি আয়ের পরিমাণও। চলতি অর্থ বছরের প্রথম মাস জুলাইয়ে রফতানি আয় $477 কোটি, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় 25% বেশি। পরের মাস আগস্টে দেশের রফতানি আয় নামে $391 কোটি 50 লাখ। বছর ব্যবধানে কমে 2.93%। সেপ্টেম্বরে আরও কমে আসে $362 কোটি 76 লাখ। সদ্য অক্টোবরে অবশ্য আগের মাসের তুলনায় কিছুটা বেড়ে দাঁড়ায় $382 কোটি 39 লাখ। যদিও তা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় 7.5% কম। মার্কিন শুল্কের নেতিবাচক প্রভাব ও ইউরোপের ঊর্ধ্বমুখী মূল্যস্ফীতির মাসুল রফতানিকারকদের গুনতে হচ্ছে বলে বিশ্লেষণ অর্থনীতিবিদদের। ইউরোপ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে যারা বায়ার রয়েছেন তারাও কিন্তু এই ক্রয়াদেশ কমিয়ে দিচ্ছেন এবং এটি আসলে মূল কারণ বাংলাদেশের এক্সপোর্ট যেরকম ডিক্লাইন করার। আর এটি ছাড়াও আসলে সামনের দিনগুলোতে কোন দিকে যাচ্ছে গ্লোবাল ইকোনমি এবং এই যে টার্বুলেন্স গুলো চলছে সেগুলো সম্পর্কে কিন্তু খুব বেশি ভালো ধারণা পাওয়া যাচ্ছে না এবং এই কারণে সব মিলে দেখা যাচ্ছে যে স্বর্ণে বিনিয়োগ বাড়ছে, অন্যদিকে এই যে মানে যে সমস্ত নিত্যপণ্য সেই পণ্যের যে আমদানির আদেশ সেই আদেশটা কমে যাচ্ছে এবং এর প্রভাব পড়ছে বাংলাদেশের অর্থনীতিতে। ইপিবির পরিসংখ্যানে দেখা যাচ্ছে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর এই 3 মাসে গেল বছরের একই সময়ের তুলনায় রফতানি কমেছে। তবে জুলাইয়ে ভর করে 4 মাসের যোগফলে 2.22% বেড়েছে দেশের রফতানি আয়। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। দর্শক, আমরা আগেই জানিয়েছিলাম যে আন্তর্জাতিক ক্রেডিট রেটিং এজেন্সি মুডিসের প্রতিবেদনের কারণে বাংলাদেশে বিনিয়োগে অনেকটাই নেতিবাচক প্রভাব ফেলছে। এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে যুক্ত হয়েছেন অর্থনীতিবিদ ও ইমার্জিং ক্রেডিট ট্রেডিং লিমিটেডের পরিচালক ডক্টর জামাল উদ্দিন আহমেদ। আপনাকে এই সময় বাণিজ্যে স্বাগত। স্যার, শুরুতে একটু জানাতে চাই, সেটা আমরা নিউজ প্রতিবেদন প্রচার করেছি, সেটি হচ্ছে যে IMF-এ গিয়ে গভর্নর বলেছিলেন যে মুডিসের রিপোর্টিংয়ের কারণে বাংলাদেশের নেগেটিভ ইমেজ তৈরি হচ্ছে এবং এই কারণে বিনিয়োগ আসছে না। সেক্ষেত্রে আসলে মুডিসের যে রিপোর্টিং এবং বাংলাদেশের যে বর্তমান স্থিতিশীল অবস্থা অর্থনীতির, সেক্ষেত্রে আসলে প্রতিবেদনের ব্যাপারে আপনার কি মন্তব্য? দেখুন, আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে ক্রেডিট রেটিং কোম্পানিগুলো আছে তার মধ্যে 3টা, একটা হলো মুডিজ, একটা হলো স্ট্যান্ডার্ড অ্যান্ড পুয়ার এবং ফিচ রেটিং। এদের রেটিংয়ের এরা কান্ট্রি রেটিং করে। এই রেটিংয়ের যে আপনার অর্গানাইজেশনগুলো আছে বিশ্বব্যাপী, সেখানে দেখা গেছে যে দেশীয় কোম্পানিগুলোর যে ক্রেডিট রেটিং করে আমাদের এখানে এখন মানে এটা অ্যালাউ হয়েছে প্রায় 10-12 বছর ধরে পারমিশন হয়েছে। ইটস এ ভেরি নিউ ইন্ডাস্ট্রি। কিন্তু বাংলাদেশ অ্যাজ এ কান্ট্রি তার কিন্তু IMF এবং ওয়ার্ল্ড ব্যাংক এবং অন্যান্য দাতা সংস্থাগুলো কিন্তু বাংলাদেশের রেটিংয়ের উপরে খুব জোর দেয়। কারা রেটিংটা কেন করে? রেটিংটা করা হয় যে আপনার কোম্পানিগুলার, কর্পোরেট কোম্পানিগুলা, ব্যাংক, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, যে সমস্ত কমার্শিয়াল অর্গানাইজেশনগুলো আছে, এদের লিমিটেড কোম্পানিগুলার অ্যানুয়াল রিপোর্ট তৈরি হয়, AGM হয়, সেখানে বোর্ডে এটা পাস হয়ে অ্যানুয়াল রিপোর্ট ছাপানোর পরে এবং অডিটররা এটা সার্টিফাই করে। লেটার অন আপনার এইটাকে আপনার ক্রেডিট রেটিং করতে হয়। যারা যদি কোনো জায়গায় সে বরোয়িংয়ের কাজের সাথে জড়িত থাকে, লোন নিতে থাকে, এই সমস্ত ইস্যুতে তার কর্পোরেট, এটা কিন্তু অডিট রিপোর্টের থেকে একটু ডিফারেন্ট বিকজ ওই কোম্পানির লোকেরা অ্যাকাউন্টস তৈরি করে, অডিটর অডিট করে, দেন AGM-এ এটা পাস হয়, তারপরে রেটিং হয়। সেই রেটিংয়ের এরা যেটা করে, অ্যাকাউন্টিং যে অডিট যারা করে তারা 30% অফ দ্য ট্রানজাকশন চেক করে, কিন্তু রেটিংটা হলো ফাইনালি যে রেটিংটা হয়, মার্কিং দেয়, সে A, B, C, AAA, AA, A+, B-, বিভিন্ন রকম গ্রেড আছে। এই গ্রেডগুলোতে আপনার কোম্পানিকে 360 ডিগ্রিতে তারা টেস্ট করে। সেটা হলো ফাইন্যান্সিয়াল ফিগার একটা, এবং এটা রিলায়েবিলিটি, তারপরে হলো যে আপনার কোম্পানি ম্যানেজমেন্ট, ফিউচার কি হতে পারে, এইটার উপরে একটা প্রেডিকশন তারা করে। এই প্রেডিকশনের উপরে কিন্তু ওই রেটিংটা দেওয়া হয়। তো সেই রেটিংয়ের ক্ষেত্রে আমাদের দেশে যেহেতু নতুন এখনও ইন্ডাস্ট্রিটা গড়ে উঠছে 10-12 বছর, আমেরিকাতে ধরেন এখন থেকে 100 বছর 150 বছর আগে প্র্যাকটিস চলছে, এবং যে কারণে তারা তাদের বাজার অর্থনীতির দেশগুলো এটার ব্যবহারকারী, এবং সেই ক্ষেত্রে রেটিংয়ের কারণে কোম্পানি, গভর্নমেন্ট যদি বন্ড ইস্যু করে, সে বন্ডও রেটিং হয়। তারপর প্রাইভেট লিমিটেড কোম্পানি যদি কোনো বন্ড ইস্যু করে, সেটাও কিন্তু রেটিং। এখন স্যার, এই রেটিংটা কোনো উদ্দেশ্যপ্রণোদিতভাবে কোনো দেশকে নেগলেক্ট করার জন্য এরকম কিছু করতে পারে? ওদের স্ট্যান্ডার্ড বেস্ট প্র্যাকটিস আছে। সেই স্ট্যান্ডার্ড বেস্ট প্র্যাকটিসের ক্ষেত্রে
তাদের যদি কোনো রকমের মানে গাফিলতি থাকে, ইন দ্যাট কেস অন্য অর্গানাইজেশনগুলো কিন্তু সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন প্রত্যেকটা দেশে আছে, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, রেগুলেটরি কমিশন যেগুলো আছে, তারা কিন্তু এটার ভ্যালিডিটি টেস্ট করে। এবং সেই ক্ষেত্রে গভর্নমেন্টের সাথে আলাপ আলোচনা করে এবং কেন্দ্রীয় ব্যাংক এটাতে একটা মুখ্য ভূমিকা পালন করে। তো সেই ক্ষেত্রে আপনার এদের যে রেটিংটা হয় অর্গানাইজেশনগুলোর, সেই রেটিংটা আপনার ইন্টারন্যাশনাল বেস্ট প্র্যাকটিস যেটা আছে, যারা ওই সমস্ত 3টা কোম্পানির সাথে অ্যাফিলিয়েটেড, ওই যে বড় 3টা, যেমন প্রাইসর অ্যাকাউন্টিং ফার্মে যেরকম বিগ 4 আছে, ওখানে বিগ 3, এই 3 আন্ডারে অ্যাফিলিয়েশন থাকে। সেক্ষেত্রে বিনিয়োগের ক্ষেত্রে কি মনে করছেন যে নতুন করে গভর্নর যেটি বলেছেন যে এই সূচকগুলো পুনর্মূল্যায়নের জন্য মুডিসকে বলেছে, ইন্ডিকেটরগুলা বিভিন্ন ইন্ডিকেটর তারা দেখে, তারা ফাইন্যান্সিয়াল ফিগারও দেখে, প্রসপেক্ট দেখে, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন দেখে, রুল অফ ল অ্যাপ্লিকেশন, তারপরে আপনার দেশে বিচার ব্যবস্থাটা সঠিকভাবে চলছে কিনা, এই সমস্ত জিনিসের উপর কিন্তু মার্কিং আছে। 360 ডিগ্রি মিনস বিয়ন্ড দি ফাইন্যান্সিয়াল ফিগার্স অলসো। আমরা কিভাবে চলতেছি, আমাদের এখানে বিচার ব্যবস্থা কেমন, আমাদের দেশে কর্পোরেট গভর্নেন্সের স্ট্রাকচারটা কীরকম, আমাদের দেশে ব্যাংকিং প্রতিষ্ঠানের গুলার গভর্নেন্সের স্ট্রাকচারটা কীরকম, কী অবস্থায় আছে, এটাকে আমরা এ গ্রেডে আছি না বি গ্রেডে আছি না সি গ্রেডে আছি, এবং ইন্টারন্যাশনাল যে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অ্যাকাউন্টিং সিস্টেম সেটাও কিন্তু আপনার এটার মধ্যে আছে। তারপরে আছে আপনার রেগুলেটরি ইনস্টিটিউশনগুলা যে আপনি গঠন করছেন, সেইগুলা তাদের যে রোলস অ্যান্ড কন্ট্রিবিউশন, সেটাও কিন্তু আপনার মার্কিং হয়। সেই সব মার্কিংয়ের ভিতরে যাইয়াই পরবর্তীতে দেশের রেটিংটা হয়। সেক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক কি ভূমিকা রাখতে পারে? বাংলাদেশ ব্যাংক আছে প্রত্যেকটা অর্গানাইজেশন, যেমন বাংলাদেশ ব্যাংক, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, ইন্স্যুরেন্স রেগুলেটরি কমিশন, এনার্জি রেগুলেটরি কমিশন, টেলিকম রেগুলেটরি কমিশন, বিভিন্ন যত রকমের কমিশন আছে গভর্নমেন্টের, এরা হলো সরকারের পক্ষ থেকে ইন্ডিপেন্ডেন্ট একটা গভর্নমেন্ট অর্ডিন্যান্সের মাধ্যমে তাদেরকে ক্রিয়েট করছে, এবং তারা কিন্তু স্বাধীনভাবে কাজ করে। এই স্বাধীনভাবে তারা ইন্ডিপেন্ডেন্টলি করার মধ্য দিয়েই প্রমাণ হবে যে তাদের যে কাজগুলোর মধ্যে দিয়ে প্রমাণ হবে যে আমার কোম্পানিগুলোতে কর্পোরেট গেট কিপিং ঠিক আছে কিনা, ব্যাংকগুলোতে ফাইন্যান্সিয়াল রেগুলেশন গভর্নেন্স ঠিক আছে কিনা, লোন স্যাংশনের প্রসিডিউরগুলো ইন্টারন্যাশনাল বেঞ্চমার্কের মতন আমরা করছি কিনা, সেটা দেখার পরে তারা মার্কিংটা করে। ছোট্ট করে বলবেন কি, সামনে নির্বাচনের অ্যাক্টিভিটিস আরও বাড়ছে, সেক্ষেত্রে যে স্থিতিশীলতা দরকার, আমাদের নির্বাচন পরিবেশ হলেই যে একটা অস্থিতিশীল অবস্থা হয়ে যায় আমাদের দেখি নির্বাচন ঘিরে, সেটার জন্য আসলে সাধারণ জনগণ কিংবা অর্থনীতি খাতে সরকার সব কিছু কতটুকু ভূমিকা রাখা দরকার? এটা সবার উপরে দেশ, নির্বাচন বলে কোনো কথা নেই, কিন্তু আপনাকে নিয়ম কানুনের মধ্যে দিয়ে আপনাকে যেতে হবে। এবং এটা বাইরের লোক অবজার্ভ করে, কীভাবে? আপনি তো এখানে এখন আগের জমানায় আপনার সাংবাদিক রাখতো, এখন তো সাংবাদিক রাখেন, স্যাটেলাইট দিয়ে সে নিয়ে যেতেছে। আপনার এখানে কোর্টে বিচার ব্যবস্থার কী অবস্থা, সেই বিচার ব্যবস্থার মধ্যে আপনার নিয়মিতভাবে এটা চলছে কিনা, দেশের প্রচলিত আইন অনুযায়ী সেটা চলছে কিনা, এটা কিন্তু তারা বাইর করতে পারে। সে বাইর করার মধ্যে দিয়ে তাদেরও কিন্তু প্রত্যেকটা দেশ সম্বন্ধে একটা অ্যাসেসমেন্ট করে তারা। তারপরে আছে ওয়ার্ল্ড ব্যাংক, IMF, জাইকা, তারপর আরও এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, প্রত্যেকে কিন্তু এগুলোর উপরে রিসার্চ এবং স্টাডি করে, এবং স্টাডি করার মধ্য দিয়ে কোন দেশে কোন রেগুলেশনের ইন্ডিকেটর, যেমন আপনার এরকম একটা স্টাডি দেখলাম, আপনার বলতে যে সিঙ্গল অথরিটি, এখন আমাদের এখানে একটা জিনিসটি আছে, রেগুলেটর মধ্যে সিঙ্গল অথরিটি না মাল্টিপল অথরিটি। আমাদের এখানে যদি সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন একরকম বলে, বাংলাদেশ ব্যাংক আরেক রকম বলে, ইন্স্যুরেন্স রেগুলেটরি কমিশন যদি আরেক রকম করে, তাহলে ইউনিফাইড যে অপিনিয়ন রাষ্ট্রের স্বার্থে, সেটা কে বলব? এটা কি মাল্টিপল অথরিটি থাকবে না সিঙ্গল অথরিটি? এটা নিয়ে কিন্তু এখন ডিবেট হচ্ছে। এই ডিবেট ওয়ার্ল্ডের এক লোকে আপনার স্টাডি করছে, সে 69টা দেশের উপরে স্টাডি করছে, সেখানে আপনার মার্কিং করছে তারা, ওটা দিয়ে একটা মেথোডোলজি অ্যাপ্লাই করে। সেখানে দেখা গেছে যে উন্নত দেশ যারা, ধনী দেশ যারা, দেখা গেছে যে এরা কিন্তু ভালো র্যাঙ্কিংয়ে আছে। ভালো র্যাঙ্কিংয়ে কেন আছে? ওই যে ইকুয়াল পয়েন্টগুলা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, সেন্ট্রাল ব্যাংক এবং আদার রেগুলেটরি ইনস্টিটিউশনগুলোর ভূমিকাটা কি, এই ভূমিকার মধ্যে কার ভূমিকা সবচেয়ে বেশি, এই জিনিসগুলোর উপরে গবেষণা হচ্ছে। এবং সেই গবেষণার মধ্যে দিয়ে দেখা যাচ্ছে যে
যে সমস্ত দেশ উন্নত দেশগুলো যার মার্কিং 1 থেকে 7-এর ভিতরে তারা র্যাঙ্কিং করছে, 10 থেকে 15টা 69টার ভিতরে 10 থেকে 15টা দেশ কিন্তু ওর মধ্যে আসে, এবং তারা হলো মোস্টলি উন্নত দেশগুলো। তো সেই ক্ষেত্রে আমরা যারা গ্রোয়িং ইকোনমি, আমাদের যে ডেভেলপমেন্টের জন্য আমরা স্ট্রাগল করতেছি, সেখানে আমাদের যে ফাইন্যান্সিয়াল আর্কিটেকচার এটা কিভাবে আছে, এই আর্কিটেকচারের মধ্যে কি বন্ড মার্কেট, স্টক মার্কেট, ব্যাংকিং সিস্টেম এবং ট্রেডিশনাল ব্যাংক বেসড ইকোনমি এবং মার্কেট বেসড ইকোনমি, দুইটার মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। এবং সেখানে ব্যাংক একসময় আমাদের দেশে ব্যাংক বেসড ইকোনমি ছিল, এবং ইস্টার্ন ইউরোপের দেশগুলো অনেকগুলো দেশে কিন্তু ব্যাংক বেসড এখনও, ইভেন জার্মানি, ইংল্যান্ড, এরা কিন্তু ব্যাংক বেস থেকে মার্কেট বেসে চলে আসছে। আমেরিকা মার্কেট বেস, তারপরে আরও বেশ কিছু দেশের উপরে স্টাডিগুলো এগুলো করছে, এবং সেক্ষেত্রে দেখা গেছে আমরা অনেক নিচে আছি। আমাদের যে বন্ড মার্কেটের যে কন্ট্রিবিউশন, সেটা কিন্তু রেটিং এজেন্সির সাথে বন্ড মার্কেটের একটা যোগাযোগ আছে, এবং সেখানে আমাদের যেহেতু আমাদের এখানে নতুন ইন্ডাস্ট্রি 12 থেকে 14 বছর থেকে আমাদের এখানে ক্রেডিট রেটিং চলছে, সেটার আরও উন্নতি হওয়া দরকার। এবং এখানে রেগুলেটররা যদি এদেরকে সাপোর্ট দেয় আর এরা নিজেরাও যদি ঠিক মতন কাজ করে, ইন দ্যাট কেস আমরা মনে করি যে আমরা একটা ইন্ডিপেন্ডেন্ট প্রফেশন হিসেবে দাঁড়াইতে পারবো, এবং সেটার মধ্যে দিয়ে যে রেটিংগুলো হবে এটা নিয়ে কোনো কন্ট্রোভার্সি থাকবে না। এই আমাদের উইকনেস অনেকেরই আছে, কারণ আমরা দেরিতে আরম্ভ করছি। ইন্ডিয়াতে অনেক আগে আরম্ভ হয়েছে, পাকিস্তানে অনেক আগে আরম্ভ হয়েছে, আমাদের এখানে অনেক দেরিতে হয়েছে। স্যার অনেক অনেক ধন্যবাদ, আমরা আলোচনা শেষ পর্যায়ে স্যার। ধন্যবাদ আপনাকে। দর্শক, আলোচনা করছিলাম বাংলাদেশের আর্থিক সূচক নিয়ে যে মুডিসের প্রতিবেদন, সেই প্রতিবেদনের ব্যাপারে বিস্তারিত আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে এসে আলোচনায় যোগ দিয়েছিলেন অর্থনীতিবিদ ও ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেডের পরিচালক ডক্টর জামাল উদ্দিন আহমেদ। কয়েক দফা সময় বাড়িয়েও শেষ করা যায়নি রংপুরের কয়েক হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্পের কাজ। এসব প্রকল্প বাস্তবায়ন করছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। এর মধ্যে আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টারের কাজ 98% হলেও নব থিয়েটার ও হাইটেক পার্কের কাজ হয়েছে মাত্র 40%। প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন উত্তরাঞ্চলের আইটি শিল্পকে এগিয়ে নিতে এসব প্রকল্প দ্রুত বাস্তবায়ন করা উচিত। শাকিল মাহমুদের ছবিতে নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। 10.77 একর জায়গার উপর নির্মিত রংপুর হাইটেক পার্কে থাকবে অবকাঠামো স্থাপন, মানব সম্পদ উন্নয়ন ও আইটি শিল্পের বিকাশে নানামুখী উদ্যোগ বাস্তবায়ন। তবে 4 বছরে কাজ হয়েছে মাত্র 38%। 2022 সালে শুরু হওয়া এই প্রকল্পের কাজ শেষ হবার কথা ছিল 2024 সালের জুনে। তবে দুদফা সময় বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে 2026 জুনে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে রংপুর নব থিয়েটার নির্মাণ ব্যয় 417 কোটি 65 লাখ টাকা, যার একটি বড় অংশ বাস্তবায়ন করছে গণপূর্ত বিভাগ। 2022 সালে শুরু হওয়া এই প্রকল্পের সময়সীমা 2024 সাল। তবে নতুন করে বাড়ানো হয়েছে সময়, আর কাজ সম্পন্ন হয়েছে মাত্র 40%। যদি এটা কমপ্লিট হয়ে যায় দ্রুত, তখন আমরা 1 বছর বা 6 মাস অপেক্ষা করে এখানে আমরা শিখতে পারতাম। এখান থেকে ট্রেনিং করে নিজেরা কিছু আর্ন করতে পারতাম, বা আমাদের কর্মসংস্থানের একটা জায়গা তৈরি হতো। আইটি পার্কটা যদি হইতো তাহলে অনেক বেকার কর্মসংস্থান সৃষ্টি হইতো, তারা আউটসোর্সিং করতো। 70 কোটি টাকা ব্যয়ে রংপুর আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টারের কাজ শুরু হয় 2017 সালে, শেষ হওয়ার কথা 2025 সালের জুনে। 98% কাজ শেষ হলেও সময় বাড়ানো হয়েছে 1 বছর। কিছু ত্রুটিপূর্ণ কাজ রয়েছে যেগুলো চলমান, তবে এগুলো আশা করতেছি এই মাসের মধ্যেই শেষ হয়ে যাবে। উত্তরের আইটি শিল্পকে এগিয়ে নিতে এসব প্রকল্পের কাজ দ্রুত শেষ করার তাগিদ প্রযুক্তিবিদদের। এই কাজগুলো যদি দ্রুত সম্পন্ন হয় তাহলে ডেফিনেটলি আমরা খুব দ্রুত এগিয়ে যাব, এবং আমাদের যে তরুণ প্রজন্ম আছে যাদের হাত ধরে এই আইটি ইন্ডাস্ট্রিটা গড়ে উঠছে, তারাও অনেক বেশি উৎফুল্ল হবে এবং তারা এনার্জি নিয়ে কাজ করবে। রংপুর অঞ্চলের প্রযুক্তি খাতে দক্ষতা বৃদ্ধি এবং দেশীয় প্রযুক্তি বিশ্ববাজারে তুলে ধরতে এসব প্রকল্প শুধু বাস্তবায়নই নয়, চালুরও তাগিদ সংশ্লিষ্টদের। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে রংপুর বিভাগের 8 জেলার প্রায় 2000 হেক্টর জমির পাকা ও আধা পাকা ধান ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। মাত্র কদিন পরই যে ধান ঘরে তুলতে প্রস্তুত ছিল কৃষক, তা এখন পরিণত হয়েছে দুঃস্বপ্নে। তবে ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রণোদনার আশ্বাস দিয়েছে কৃষি বিভাগ। তারিকুল ইসলামের ক্যামেরায় আব্দুর রশিদ জীবনের রিপোর্ট। বিস্তীর্ণ এলাকা জুড়ে হেলে পড়ে আছে জমির পাকা ও আধা পাকা ধান। ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে মাটির সঙ্গে মিশে গেছে কৃষকের স্বপ্ন।
টানা 4 দিনের বৃষ্টিতে রংপুর, দিনাজপুর, নীলফামারী সহ বিভাগের 8 জেলার প্রায় 2000 হেক্টর জমির পাকা ও আধা পাকা আমন ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। অনেক জমির ধান মাটিতে হেলে পড়েছে, কিছু আবার ডুবে গেছে পানির নিচে। এতে দিশেহারা কৃষক। পানি যে পড়ে গেছে ধান গুলে তল তো ভিজি গাইলে গাছ বাড়াইবে, তল পচি যাইবে। সবগুলো ধান পড়ে গেছে, তাতে এবার আবার লস। আমরা প্রতিনিয়ত কিন্তু এই ধান চাল এই ক্ষেতের উপরে আমাদের কিন্তু পেটে নির্ভরশীল। এতে মনে করো কিষেন দিলে কিষেন মনে করো দাম দেওয়া একটা গ্রাম কামলা মূল্য 700 টাকা। যে জায়গায় এখন 10 মণ 12 মণ হইলে হয়, এই জায়গায় এখন 7 মণ 6 মণ ধান হবে। এটা এখন আমাদের এখন লস। তবে ক্ষতির পরিমাণ নির্ধারণ করে কৃষকদের প্রণোদনা দেওয়ার আশ্বাস কৃষি বিভাগের। মাঠ পর্যায়ে আমাদের উপসহকারী কৃষক কর্মকর্তা খুবই তৎপর রয়েছে। যেখানে যেখানে এই সমস্যাগুলো হয়েছে সেখানে উপসহকারীরা যাচ্ছে এবং কৃষকদের পরামর্শ দিচ্ছে। আমরা ক্ষতিগ্রস্তের রিপোর্ট সরকারি কৃষি মন্ত্রণালয়ে পাঠাবো। তারা অবশ্যই বিষয়টা প্রতিবার পুনর্বাসন হিসেবে সেটা বিবেচনা করে প্রণোদনা দেওয়া হয়। কৃষি বিভাগের তথ্য মতে টানা বৃষ্টিতে রংপুর অঞ্চলে 1214 হেক্টর ও দিনাজপুর অঞ্চলে 581 হেক্টর সহ মোট 1795 হেক্টর জমির ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর। দেশের অন্যতম সবজির মোকাম বগুড়ার মহাস্থানগড়ে শীতকালীন সবজি আসতে শুরু করেছে। তবে সরবরাহ কম থাকায় দাম কিছুটা বেশি বলছেন ক্রেতারা। রাজশাহীতে চাহিদার তুলনায় বাজারে সরবরাহ কম থাকায় বেড়েছে মাছের দাম। মহাস্থানগড় হাট সবজি মোকামে 3 দিনের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে 25 টাকা। এছাড়া বাড়তি দামে বিক্রি হচ্ছে শীতকালীন সবজি, শিম, ফুলকপি, বাঁধাকপি সহ কাঁচামরিচ। কৃষকরা বলছেন বৈরী আবহাওয়ার কারণে দাম কিছুটা বেশি থাকলেও নভেম্বরের মাঝামাঝিতে স্বাভাবিক পর্যায়ে চলে আসবে। এদিকে রাজশাহীতে ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে ভারী বৃষ্টিপাতে ভেসে গেছে পুকুরের মাছ। এতে চাহিদার তুলনায় বাজারে সরবরাহ কম থাকায় কিছুটা বেড়েছে মাছের দাম। সপ্তাহের ব্যবধানে মাছের দাম কেজিতে বেড়েছে 20 থেকে 30 টাকা। বৈরী আবহাওয়ায় আগামী 2 সপ্তাহ দাম বৃদ্ধি অব্যাহত থাকতে পারে বলে জানায় আড়তদাররা। দেখছেন এই সময় বাণিজ্য। এবার জানাবো পুঁজিবাজারের খবর। সপ্তাহের তৃতীয় কার্যদিবসের সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। সবশেষ পরিস্থিতি জানাতে চলে যাচ্ছি ডিএসসির ওয়েবসাইটে। দর্শক, সূচকের ঊর্ধ্বমুখী যে প্রবণতা সেটি কিন্তু আজকে আমরা এখন পর্যন্ত দেখছি যে 5 পয়েন্ট কিন্তু শুরুতে বাড়ার পরে কিন্তু এখন কিন্তু আমরা দেখছি যে 5 পয়েন্ট কমেছে। সেক্ষেত্রে যে 5 পয়েন্ট কমে ডিএসসির প্রধান সূচক পয়েন্টে কিন্তু অবস্থান করছে। 0 পয়েন্ট বেড়ে 1066 পয়েন্টে অবস্থান করছে ডিএসসির সরিয়া সূচক। এছাড়া 1 পয়েন্ট কিন্তু আবার আমরা দেখছি যে কমেছে ডিএসসির বিশেষায়িত সূচক ডিএসসি 13-এর। এখন পর্যন্ত 56,767টি শেয়ার হাত বদল হয়েছে, যার বাজার মূল্য আমরা দেখছি যে 190 কোটি টাকা। এছাড়া 138টি প্রতিষ্ঠানের শেয়ার দর ঊর্ধ্বমুখী এবং নিম্নমুখী অবস্থানে রয়েছে 146টি এবং অপরিবর্তিত অবস্থায় রয়েছে 101টি। এছাড়া শীর্ষ যে 20টি প্রতিষ্ঠান রয়েছে, এই শীর্ষ 20টি প্রতিষ্ঠানের শুরুতেই আমরা দেখছি যে আমরা যদি তাকাই সেক্ষেত্রে দেখব যে একটু আমরা দেখানোর চেষ্টা করছি, সেটা হচ্ছে যে নিটল টিউবস প্রতিষ্ঠানটি শুরুতে আমরা দেখছি যে তাদের আমরা সাপোর্ট এলটি প্রতিষ্ঠানটি 45 টাকা 90 পয়সা ধরে প্রতিটি শেয়ার বিক্রি করছে, যার সর্বোচ্চ মূল্য দেখছি আমরা 46 টাকা 40 পয়সা ছিল। সেক্ষেত্রে বলা চলে যে কিছুটা হলেও কিন্তু কমেছে প্রতিষ্ঠানের শেয়ারের দর। এছাড়া গতকাল প্রতিষ্ঠানটি শেয়ারের দর বিক্রি হয়েছে 35 টাকা 80 পয়সা। এছাড়া সর্বনিম্ন ছিল 35 টাকা 60 পয়সা। আনোয়ার গ্যালভানাইজিং প্রতিষ্ঠানটি 2 নম্বর অবস্থানে রয়েছে, 99 টাকা 10 পয়সা বিক্রি হয়েছে আজকে। এখন পর্যন্ত 102 টাকা 60 পয়সা ছিল সর্বোচ্চ মূল্য। এছাড়া সর্বনিম্ন আমরা দেখছি 94 টাকা 10 পয়সা এবং গতকাল বিক্রি হয়েছে 94 টাকা 50 পয়সা। সেই তুলনায় আজকে কিন্তু শেয়ারের দামটা বেড়েছে এই প্রতিষ্ঠানের। মনোস প্রতিষ্ঠানটি তাদের শেয়ারের দর বিক্রি হচ্ছে 124 টাকা 90 পয়সা ধরে, 128 টাকা 40 পয়সা ছিল সর্বোচ্চ। এছাড়া 122 টাকা দেখছি আমরা সর্বনিম্ন ছিল এবং 124 টাকা 40 পয়সা ছিল গতকালের বিক্রির দর। এছাড়া নতুন একটি প্রতিষ্ঠান আমরা দেখছি যে 4 নম্বর অবস্থানে, সেটি হচ্ছে যে মন্নু ফেব্রিক্স প্রতিষ্ঠানটি তাদের শেয়ার দর বিক্রি করছে। আমরা যদি বলি সেটি হচ্ছে যে এখন পর্যন্ত 19 টাকা 10 পয়সা বিক্রি করছে। এছাড়া 5 নম্বর অবস্থানে দেখছি আমরা, সেটি হচ্ছে যে
এখানে আছে খান ব্রাদার্স পিপি ওভেন। প্রতিষ্ঠানটি তাদের ৮০ টাকা ৭০ পয়সা ধরে প্রতিটি শেয়ার বিক্রি করছে। এছাড়া সর্বোচ্চ মূল্য দেখছি আমরা ৮৩ টাকা ৯০ পয়সা বিক্রি হয়েছে প্রতিষ্ঠান শেয়ারের দর। গতকাল বিক্রি হয়েছে ৮১ টাকা ৮০ পয়সা। তো সব মিলে বলা চলে যে সূচকের মিশ্র প্রবণতায় কিন্তু আজকে তৃতীয় কার্যদিবস কিন্তু পরিচালনা হচ্ছে। সেক্ষেত্রে দিন শেষে বোঝা যাবে আসলে সূচকের কোথায় অবস্থানে শেষ হলো ডিএসসি লেনদেন। তো এই ছিল ডিএসসি সবশেষ। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা ইকোনমিক জোনে যাত্রা শুরু করেছে সুইজারল্যান্ড ভিত্তিক বিশেষায়িত রাসায়নিক কেমিক্যাল উৎপাদনকারী প্রতিষ্ঠান সিকা বাংলাদেশ লিমিটেড। সোমবার দুপুরে উপজেলার টিপ্রদি এলাকায় প্রতিষ্ঠানটির উৎপাদন কারখানার উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেংলোই। এসব উপস্থিত ছিলেন মেঘনা গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামাল, সিকা বাংলাদেশ লিমিটেডের কান্ট্রি হেড সঞ্জীবন রায় নন্দী, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল বেজা এর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের এক্সিকিউটিভ মেম্বার মেজর জেনারেল মোহাম্মদ নজরুল ইসলাম সহ ৩ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। জানানো হয় এই উদ্যোগ স্থানীয় সরবরাহ ব্যবস্থাপনায় দক্ষতা বৃদ্ধি সহ দেশে ব্যবসায়িক সুযোগ সম্প্রসারণ ও নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে। এছাড়া দেশের নির্মাণ ও শিল্প খাতে দীর্ঘস্থায়ী ও উপকরণের দক্ষতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে। বিশ্ববাজারে গেল কয়েক সপ্তাহ ধরে নিম্নমুখী বিটকয়েন, ইথার, সোনালা ও বাইন্যান্সের দাম। এজন্য মার্কিন অস্থির শুল্ক নীতি আর ডলারের দামের অস্থিতিশীলতাকে দায়ী করছে দ্য ট্রেডিং ইকোনমিক্স। ভূ রাজনৈতিক উত্তেজনা, মার্কিন শুল্ক নীতি আর ডলারের ওঠানামায় অস্থির বিশ্ববাজার, যার নেতিবাচক প্রভাব পড়ছে ক্রিপ্টোকারেন্সির বাজারে। আন্তর্জাতিক বাজার বিশ্লেষণকারী মার্কিন সংস্থা দ্য ট্রেড ইকোনমিক্সের তথ্য, এক মাসে 13.24% কমেছে জনপ্রিয় ক্রিপ্টো মুদ্রা বিটকয়েনের দাম। মঙ্গলবার সকালে প্রতিটি বিক্রি হয়েছে $1,07,211। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে যুক্তরাষ্ট্রের আঞ্চলিক ব্যাংকগুলোতে ঋণ সংকট দেখা দেওয়ার প্রভাবও পড়েছে ক্রিপ্টো বাজারে। দাম কমেছে ইথারেরও। মাস ব্যবধানে 19.34% কমে এক একটি এই মুদ্রা বেচাকেনা হয়েছে $3,640। নিম্নমুখী সোলানার দামও এক মাসে 26.61% কমে মঙ্গলবার এক একটি মুদ্রা বিক্রি হয়েছে $167.65। এদিকে মাস ব্যবধানে 13.91% কমেছে বাইন্যান্সের দাম। এক সপ্তাহে 9.07% কমে এই ক্রিপ্টো মুদ্রার দাম নেমেছে $1,002। অন্তরা সেন, সময় সংবাদ। সরকার বিরোধী দলের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের শাটডাউন স্মরণকালে দীর্ঘ জটিল আকার ধারণ করেছে। রাজনৈতিক টানাপোড়েনে ব্যাপক বিপর্যয়ের মুখে দেশটির অর্থনীতি ব্যাহত হচ্ছে শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, চিকিৎসা, ব্যবসা বাণিজ্য সহ নাগরিক অন্যান্য সুবিধা। যুক্তরাষ্ট্র থেকে লস্কর আল মামুনের রিপোর্টে বিস্তারিত। অচলাবস্থা কাটানোর পথ এখনো কুয়াশাচ্ছন্ন। আশার আলোরেখা যেন ক্ষীণ থেকে ক্ষীণতর হচ্ছে। কারণ একটাই, প্রধান দুই রাজনৈতিক দলের বিরোধ এখন তুঙ্গে। জাতীয় স্বার্থে ঐক্যের পরিবর্তে তারা প্রাধান্য দিচ্ছে নিজেদের স্বার্থ। এ কারণে দীর্ঘ হচ্ছে যুক্তরাষ্ট্র সরকারের কার্যক্রমে শাটডাউন পরিস্থিতি। ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের অর্থনীতি, ব্যাহত হচ্ছে দেশটির শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, চিকিৎসা, ব্যবসা বাণিজ্য সহ নানা নাগরিক সুবিধা। রিপাবলিকান ডেমোক্র্যাট দ্বন্দ্বে যুক্তরাষ্ট্রে সরকারি ব্যয় সংক্রান্ত বিল অনুমোদন না পাওয়ায় গেল মাসের 1 অক্টোবর থেকে শুরু শাটডাউন। গেল এক মাসেও মেলেনি এর সমাধান, বরং দু দলের মধ্যে তিক্ততা বেড়েছে বহুগুণে। এতে আরও ঘনীভূত হচ্ছে সংকট। অর্থ বরাদ্দ বিল নিয়ে সরকারি দল রিপাবলিকান ও বিরোধী দল ডেমোক্র্যাটদের মধ্যে বারবার ভোট হলেও সমাধানে পৌঁছাতে পারেনি কেউই। বাজেট নিয়ে সমঝোতা না হওয়ায় সাময়িকভাবে স্থগিত হয়েছে বেশ কিছু সরকারি সেবা। চাকরি হারিয়ে বেকার হয়ে পথে নেমেছেন অনেক মার্কিনী। স্থবির হয়ে পড়েছে ব্যবসা বাণিজ্য। আগে আমার যে ধরনের কাস্টমার আসতো সেই ধরনের একটা অনেক কমে গেছে। ওভারঅল আমেরিকার ইকোনমি এবং এই গভর্নমেন্ট শাটডাউনের একটা বিরাট ইম্প্যাক্ট সব জায়গায় এখন হচ্ছে। দুইটা পার্টি যদি একসাথে সমঝোতা না আসে তাহলে আমেরিকান পিপলদের উপর যে একটা বিরাট রকম একটা ঝামেলা এসে পড়ে যাবে। আগের সবগুলো সরকারি শাটডাউন কাটিয়ে উঠতে দুদলই রাতভর আলোচনায় বসে সমাধান করলেও এবার সেই সহযোগিতার মনোভাব একেবারেই অনুপস্থিত। বিশ্লেষকরা বলছেন, দীর্ঘতম এই অচলাবস্থা যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক প্রবৃদ্ধির মাত্রা সপ্তাহে কমাতে পারে 0.2%। স্থানীয় সময় 4 নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে বিশেষ নির্বাচনের ভোট গ্রহণ। ভোট শেষে দুই প্রধান দলই বসবেন আলোচনার টেবিলে। কেটে যাবে
অচলাবস্থা, এমনটাই প্রত্যাশা মার্কিন নাগরিকদের। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। এই ছিল এই সময় বাণিজ্য।